বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা রয়টার্সকে জানালেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে কি কি করবে এ বিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার পর এসব তথ্য রয়টার্সকে জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম জয়লাভ করলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো এনসিপির মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদা মিতুকে পুড়িয়ে হত্যার হুমকির অভিযোগ। ঝালকাঠি এক রাজাপুর কাঠালে আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুকে পুড়িয়ে ও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আজ। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে তিনি এসব তথ্য জানান। এদিকে তারেক রহমানকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে আজ বিকাল ৫টায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এর আগে বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেন অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে জানাবো ব্যবসায়ী নূর বার্ষিক আয় ছাড়িয়ে গেলেন তারেক রহমান, জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির নাহিদ ইসলামকেও। বার্ষিক আয়ের হিসেবে দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পেশায় তিনি নিজেকে ব্যবসায়ী দেখিয়েছেন এবং তার আয় প্রায় ২০ থেকে ২৪ লক্ষ টাকার মধ্যে রয়েছে বাৎসরিক, যেটা তারেক রহমানের আয় মাত্র ৬.৫ লক্ষ টাকা এবং জামাত আমিরের আয় প্রায় ৩.৫ লক্ষ টাকা, আর নাহিদ ইসলামের বাৎসরিক আয় ১৬ লক্ষ টাকা। আজ এটি নির্বাচনী হলফনামা থেকে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো দিল্লিতে চলন্ত ভ্যানে ২ ঘণ্টা ধরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত ভ্যানে প্রায় ২.৫ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুঁড়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। রাতে হরিয়ানার ফরিদাবাদে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। খবর এনডিটিভির সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন ওই নারী। এ সময় ২ যুবক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখে একটি গাড়িতে তোলে, কিন্তু ভ্যান গাড়িটি তার বাড়ির দিকে না গিয়ে গুরুগাঁও সড়কের দিকে চলে যায় এবং অভিযুক্তরা তাকে ২ ঘণ্টা ধরে ধর্ষণ করতে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা রয়টার্সকে জানালেন জামাতের আমির। জামাত ইসলামের নির্বাচনী জোটে যোগ দিয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলিম আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফলে ভোটের মূল লড়াই হতে যাচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন বিএনপির জোটের মধ্যে। গণঅভ্যুত্থানের পর বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের আগ্রহ দিন দিন আরও বাড়ছে। এরই ধারাবাহিকতায় রয়টার্সকে সাক্ষাৎ দিয়েছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সাক্ষাৎকার সাম্প্রতিক সময়ের প্রতিবেদনে রয়টার্স লিখেছে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন
শক্ত অবস্থান নেয়ার প্রত্যাশায় থাকা একসময় নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী দল জামাত ইসলামের ঐক্য সরকারে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছে দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো এক হলে তারা যৌথভাবে সরকার পরিচালনায় প্রস্তুত। মতামতের জরিপগুলোর প্রতি ইঙ্গিত দিচ্ছে প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যা জামাতে ইসলাম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এরপর দ্বিতীয় অবস্থানে থাকতে পারে। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শরিক হিসেবে ক্ষমতায় ছিল দলটি। ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে শফিকুর রহমান বলেন, অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র গঠন করার লক্ষ্যই তাদের দলগুলো ঐক্যবদ্ধ হলে সরকার যৌথভাবে চালানো সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি প্রজন্মভিত্তিক জেনজি দলের সঙ্গে সমঝোতায় যাওয়ার পর জামাতকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আরও আলোচনা ব্যাপক আকারে বেড়েছে। সবাই জামাত ইসলামকে আরও বেশি ভরসার জায়গা মনে করছে। তারেক রহমানকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসী নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে আজ বিকাল ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়েছে। খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়েছিলেন দেশের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ। তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হয়ে বিভিন্ন বার্তা দিতে থাকেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান, সেজন্য তিনি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার তারেক রহমানকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন এবং আজ খালেদা জিয়ার জানাজায় শরিক হয়ে তারেক রহমানকে বুকে জড়িয়ে নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন এবং তিনি চান আগামীতে একটি সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হোক। সে উপলক্ষে তিনি কাজ করে চলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই তারেক রহমানকে বুকে জড়িয়ে ধরে তার মায়ের মৃত্যুতে তিনি তারেক রহমানকে শান্ত হওয়ার আহ্বান জানান, তাকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান। তারেক রহমানকে সান্ত্বনা দিতে থাকেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বাংলাদেশ ও বিদেশ থেকে অসংখ্য মানুষ আসে। প্রায় ১ কোটি মানুষের সমাগম হয় রাজধানী ঢাকায়। ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় মানুষ। রাজধানী ঢাকায় আজ শুধু মানুষ আর মানুষের ছেয়ে গিয়েছিল। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি যে আপসী নেত্রী, তার জানাজায় অসংখ্য মানুষ তাই অংশগ্রহণের মাধ্যমে বুঝিয়ে দিল যে আসলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে সবাই অনেক বেশি ভালোবাসত বিদায় সেখানে উপস্থিত হয়েছে। এনসিপির মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদা মিতুকে হত্যার অভিযোগ। ঝালকাঠি ১ রাজাপুর কাঠালী আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতুকে পুড়িয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন, +9 6654 8680-436 এই নম্বর থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হয়েছে। পুড়িয়ে মারবে, কুপিয়ে হত্যা করবে, নানারকম কথাবার্তা তারা বলতে শুরু করেছে আমাকে ফোন করে করে, তারপর প্রতিনিয়ত ভয় দেখায়। একটি কথা বলতে চাই, যখন থেকে এনসিপি জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হয়েছে তখন থেকে এই আওয়ামী দোসরদের আরও গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। তাই প্রতিনিয়ত আমাকে টার্গেট করে তারা হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তাদেরকে বলতে চাই, বিদেশে পালিয়ে থেকে যে আমাদেরকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, এদের বিরুদ্ধে সবাইকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে এ নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন,
বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। আমি দুর্বৃত্তদের আর কোনোভাবে রেহাই দেবে না দেশের মানুষ। তাই সবাইকে বলবো ঐক্যবদ্ধ থাকুন, যে যত বড়ই হুমকি ধামকি দেখ না কেন এসব হুমকিকে ইনশাল্লাহ আমরা পরোয়া করি না বলে জানান তিনি। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং কাজ করতে হবে। ব্যবসায়ী নূর, বার্ষিক আয় ছাড়িয়ে গেছে তারেক রহমান, শফিকুর রহমান এবং নাহিদ ইসলামকেও। বার্ষিক আয়ের হিসেবে দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে গেছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পেশায় ব্যবসায়ী নূরের বার্ষিক আয় 20,40,48 টাকা, যা বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের মাত্র 6 লক্ষ টাকা, জামাতের আমিরের বার্ষিক আয় 3.5 লক্ষ টাকা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লক্ষ টাকা দেখানো হয়েছে। পাশাপাশি রুমিন ফারহানার দেখানো হয়েছে যে তার ঢাকায় 5 কাঠা জমি রয়েছে, এছাড়াও তার 48 লক্ষ টাকার মতো হাতে রয়েছে। ব্যবসায়ী নূরের বার্ষিক আয় 15,85,000 টাকা, ব্যবসা থেকে অন্যান্য উৎস থেকে আয় 4,54,622 টাকা। অন্যদিকে তারেক রহমানের বার্ষিক আয় 6,76,353 টাকা, শফিকুর রহমানের প্রায় 3.5 লক্ষ টাকা, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের তা 16 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে এবং এই টাকাগুলো আজ নির্বাচনী হলফনামায় দেখাতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারাই নির্বাচনে দাঁড়িয়েছে তাদের সবাইকেই হলফনামায় তাদের বাৎসরিক আয়কে উল্লেখ করতে হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্র থেকে সব বিষয় জানা গেছে এবং সেখান থেকেই মূলত সবার আয় ব্যয়ের হিসাবটা আমাদের সামনে চলে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এবছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির 12 তারিখে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনটা হবে ইতিহাসে সবথেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচনের মাধ্যমে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।